আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি আরহেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব নিয়ে। তো সাধারণভাবে আমরা অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে যেই ধারণাটা রাখি, অর্থাৎ হাইড্রোজেন আয়নযুক্ত যে যৌগগুলো সেগুলো অ্যাসিড এবং হাইড্রোক্সিল আয়নযুক্ত যৌগগুলো ক্ষার, এই ধারণাটাই হচ্ছে আরহেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব। তো বিজ্ঞানী আরহেনিয়াস বলেছেন অ্যাসিড হচ্ছে ওই ধরনের যৌগ যে যৌগগুলোর মধ্যে হাইড্রোজেন উপস্থিত আছে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞাটা দেখে নিচ্ছি। তো আমরা জানি যে অ্যাসিডের এক্সাম্পলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড এগুলো হচ্ছে সবচেয়ে কমন এবং শক্তিশালী প্রকৃতির অ্যাসিড। এছাড়া বিভিন্ন জৈব অ্যাসিডের মধ্যে আমরা ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড এই ধরনের অ্যাসিডগুলো পেয়ে থাকি, যেগুলো একটু দুর্বল প্রকৃতির অ্যাসিড। তো সবল হোক বা দুর্বল হোক, যেরকম অ্যাসিডই হোক না কেন, তারা অবশ্যই জলীয় দ্রবণে কিছু পরিমাণ হলেও হাইড্রোজেন আয়ন প্রদান করবে। যেমন আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ে দ্রবণ প্রস্তুত করি, তাহলে এরা দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে। অপরভাবে আমরা যদি একটা জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিডকে নেই, তো এই অ্যাসিডের বিয়োজন হার তুলনামূলকভাবে কম হবে এবং এরা কিন্তু বিয়োজিত হয়ে কিছু পরিমাণ ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করবে। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞা দেখলাম এবং অ্যাসিডের এক্সাম্পল দেখলাম। যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে এবং যাদের অণুর মধ্যে গঠনে হাইড্রোজেন বিদ্যমান, তারা হচ্ছে অ্যাসিড। তো এখন ক্ষারক কারা? যাদের মধ্যে হাইড্রোক্সিল আয়ন উপস্থিত আছে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করতে পারে, তারা হচ্ছে ক্ষারক। তাহলে আমরা ক্ষারকের এক্সাম্পল হিসেবে দেখতে পারি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগটাকে যখন আমরা জলীয় দ্রবণ প্রস্তুত করব, তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন তৈরি হবে এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যৌগটাকে যখন আমরা জলীয় দ্রবণ প্রস্তুত করব এই যৌগ থেকে, তখন একইভাবে এখান থেকে এই যৌগটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম আয়ন তৈরি হবে এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। তাহলে সহজভাবে আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে ওই সকল যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে এবং যাদের অণুর গঠনের মধ্যে হাইড্রোজেন বিদ্যমান। আর ক্ষারক হচ্ছে ওই সকল যৌগ যাদের জলীয় দ্রবণে যারা হাইড্রোক্সিল প্রদান করতে পারে এবং যাদের অণুর গঠনে হাইড্রোক্সিল আছে। তাহলে আমরা জানি অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া, যে বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়, যারা উভয়ই নিরপেক্ষ যৌগ। অর্থাৎ লবণ এবং পানি এই দুইটা যৌগের মধ্যে অ্যাসিড কিংবা ক্ষারক কারো কোনো বৈশিষ্ট্যই কিন্তু বিদ্যমান থাকে না। এ কারণে এদেরকে বলা হয় নিরপেক্ষ যৌগ। আরহেনিয়াস মতবাদ অনুযায়ী সকল লবণ নিরপেক্ষ হবে এবং পানিও নিরপেক্ষ হবে। তো আমরা জানি যে কোনো একটা অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে যখন বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়, তখন এক ধরনের তাপ শক্তি উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি প্রশমন তাপ। এখন এই প্রশমন তাপের মান কিন্তু অনেকাংশে সব ক্ষেত্রেই স্থির থাকে। যখন একটা সবল অ্যাসিড এবং সবল ক্ষারের মধ্যে বিক্রিয়া হয়, সেটা যে ধরনের অ্যাসিড কিংবা ক্ষারকই হোক না কেন, তাদের বিক্রিয়ার ফলে এক মোল পানি তৈরি হবে এবং সম পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, যেটার মান হচ্ছে 57.34 কিলোজুল। তো ওই বিক্রিয়ায় যেহেতু তাপ শক্তি উৎপন্ন হয়, এই কারণে ΔH এর মান হয় কি নেগেটিভ মান। তো এক্ষেত্রে মূলত বিক্রিয়া সংঘটিত হয়ে কি হয়, এক মোল প্রোটন এবং এক মোল হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে এক মোল পানি তৈরি হয়। যেমন আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেই, তো প্রথমে এরা দ্রবণে কি হবে, বিশ্লিষ্ট হয়ে ভেঙে যাবে আয়ন আকারে। এখান থেকে সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে, এখান থেকে প্রোটন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে। আয়ন আকারে বিশ্লিষ্ট হওয়ার পরে এখানে মূলত কি বিক্রিয়া হয়, এই এক মোল প্রোটন এবং এক মোল হাইড্রোক্সিল এরা যুক্ত হয়ে এক মোল পানি তৈরি করে। কিন্তু এই সোডিয়াম এবং ক্লোরাইড এই দুইটা আয়ন কিন্তু কোনো রকম বিক্রিয়া অংশগ্রহণ করে না, এরা দর্শক আয়ন হিসেবে ভ্রাম্যমাণ অবস্থায় দ্রবণে চলাফেরা করতে থাকে। তাহলে মূলত এখানে কি হচ্ছে, এক মোল প্রোটনের সাথে এক মোল হাইড্রোক্সিল বিক্রিয়া করে এক মোল পানি তৈরি করে। প্রশমন বিক্রিয়ার মূল বিক্রিয়া হচ্ছে এটা, এবং এই বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে তাপ শক্তি উৎপন্ন হয় 57.34 কিলোজুল। তাহলে যেহেতু সব ধরনের প্রশমন বিক্রিয়ায় একই ধরনের বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সমপরিমাণ অ্যাসিড থেকে উৎপন্ন প্রোটন এবং হাইড্রোক্সিল এরা এক মোল করে বিক্রিয়া করে এক মোল পানি তৈরি করে, তাই এখানে উৎপন্ন তাপশক্তির মানটাও মোটামুটি ধ্রুব থাকে, যেটাকে আমরা
প্রশমন তাপ হিসেবে চিহ্নিত করি। এখন এই আর্হেনিয়াস তত্ত্বের সাফল্য সম্পর্কে আমরা পড়ব। আর্হেনিয়াস তত্ত্বের মাধ্যমে কোনো একটা বিক্রিয়ায় অম্ল এবং ক্ষারকের যে ধর্ম সে সম্পর্কে জানা যায়। এরপরে আমরা পড়লাম যে আর্হেনিয়াস তত্ত্বের মাধ্যমে আমরা প্রশমন বিক্রিয়ার ফলে যে প্রশমন তাপটা উৎপন্ন হয় সেটার মান সম্পর্কে জানতে পেরেছি। তাহলে প্রশমন তাপের মানটা কেন স্থির থাকে বা প্রশমন বিক্রিয়াটা মূলত কিভাবে সংঘটিত হয় সেই সম্পর্কে আর্হেনিয়াস তত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। তো এরপরে আমরা আর্হেনিয়াস তত্ত্বের মাধ্যমে কোনো একটা অম্ল এবং ক্ষারকের জলীয় দ্রবণের যে প্রকৃতি সে সম্পর্কে জানতে পারি। এবং আর্হেনিয়াস তত্ত্বের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই তত্ত্বের মাধ্যমে আমরা অ্যাসিড এবং ক্ষারকের বিয়োজন ধ্রুবকের মাধ্যমে তাদের পরিমাণগত শক্তিমাত্রা সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে প্রকাশ করা হয় Ka দ্বারা এবং ক্ষারকের বিয়োজন ধ্রুবককে প্রকাশ করা হয় Kb দ্বারা। তো এই দুইটা রাশির মাধ্যমে আমরা কোনো একটা অ্যাসিড কিংবা ক্ষারক কতটুকু শক্তিশালী সে সম্পর্কে একটা পরিমাণগত ধারণা পেয়ে থাকি। তাহলে এই যে আমরা লাস্ট পয়েন্টটা পড়লাম যে বিয়োজন ধ্রুবকের মাধ্যমে অ্যাসিড এবং ক্ষারকের শক্তিমাত্রা, এটা আমরা কিভাবে বুঝি? এই দুইটা রাশি Ka এবং Kb দ্বারা। তো Ka এর মান কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে যত বেশি হবে সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী এবং তারা জলীয় দ্রবণে ততটা বেশি বিয়োজিত হয়ে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করবে। তো কোনো একটা অ্যাসিড যতটা দ্রুত এবং যতটা বেশি পরিমাণে বিয়োজিত হয়ে যত বেশি হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। তাহলে Ka এর মান দ্বারা আমরা বুঝতে পারি কোনো একটা অ্যাসিড কত বেশি পরিমাণ হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। তো আমরা যদি দুইটা অ্যাসিডের শক্তিমাত্রা সম্পর্কে কম্পেয়ার করতে চাই তাহলে দুইটা অ্যাসিডের Ka এর মান জানা থাকলে খুব সহজেই কিন্তু কম্পেয়ার করতে পারবো। যে অ্যাসিডের Ka এর মান বেশি অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মান বেশি সে অ্যাসিডটা বেশি শক্তিশালী হবে। একইভাবে ক্ষারকের বিয়োজন ধ্রুবক Kb এর মান দ্বারা আমরা কোনো একটা ক্ষারক কতটা বেশি শক্তিশালী সেটা কম্পেয়ার করতে পারি। Kb এর মান যার বেশি সে বেশি শক্তিশালী, Kb এর মান যার কম সে তত কম শক্তিশালী বা দুর্বল প্রকৃতির ক্ষারক হয়ে থাকবে। তো এখন আমরা এই আর্হেনিয়াস তত্ত্বের যে কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর্হেনিয়াস তত্ত্বের সীমাবদ্ধতা, প্রথমত আমরা বললাম যে আর্হেনিয়াস তত্ত্বের সংজ্ঞায় কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাসিড এবং ক্ষারক উভয়ের ক্ষেত্রে বলা হয়েছে এরা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন প্রদান করে। অ্যাসিড হাইড্রোজেন প্রদান করে এবং ক্ষার বা ক্ষারক এরা হাইড্রোক্সিড প্রদান করবে। কিন্তু অজলীয় দ্রবণের ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারকের ধর্মকে এই তত্ত্বের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করা যায় না। এরপর আমরা জানি যে আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী প্রশমন বিক্রিয়ার ফলে যে লবণটা তৈরি হবে সেটা হবে একটা নিরপেক্ষ যৌগ, অর্থাৎ লবণের বৈশিষ্ট্যের মধ্যে অম্ল কিংবা ক্ষারক কারো কোনো বৈশিষ্ট্যই প্রাধান্য পাবে না, সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য বিশিষ্ট যৌগ লবণ তৈরি হয়। কিন্তু কিছু লবণ আমরা দেখতে পাই, যেমন এই লবণগুলোকে যখন আমরা দ্রবীভূত করে জলীয় দ্রবণ প্রস্তুত করি, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, কপার সালফেট, এই লবণগুলোর জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। আবার সোডিয়াম কার্বনেট এই লবণটার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। তো এই যে লবণের জলীয় দ্রবণের অম্লত্ব এবং ক্ষারকত্ব এই বৈশিষ্ট্যের ব্যাখ্যা কিন্তু আর্হেনিয়াস তত্ত্বের মাধ্যমে দেয়া সম্ভব হয় না। এরপরে হচ্ছে বিভিন্ন গ্যাসীয় যৌগগুলো আছে, যে গ্যাসীয় যৌগগুলোর কিন্তু অম্লীয় এবং ক্ষারীয় ধর্ম দেখা যায়। যেমন কার্বন ডাইঅক্সাইড একটা অম্লধর্মী গ্যাস, আবার অ্যামোনিয়া একটা ক্ষারধর্মী গ্যাস। এই গ্যাসীয় যৌগগুলোর অম্লীয় এবং ক্ষারীয় ধর্ম সম্পর্কে আর্হেনিয়াস তত্ত্ব কোনো ব্যাখ্যা দিতে পারে না। তো আর্হেনিয়াস তত্ত্ব মতে শুধুমাত্র হাইড্রোক্সিল মূলক উপস্থিত আছে এরকম যৌগগুলোই ক্ষারক হবে, কারণ এই যৌগগুলো জলীয় দ্রবণে সরাসরি হাইড্রোক্সিল আয়ন প্রদান করতে পারে। কিন্তু হাইড্রোক্সিল আয়ন উপস্থিত নেই এরকম যৌগগুলো কিন্তু অনেক সময় ক্ষার হয়ে থাকে, কেমন ক্ষারীয় ধর্ম তাদের মধ্যে দেখা যায়। যেমন ক্যালসিয়াম অক্সাইড, তারপরে অ্যামোনিয়া, অ্যানিলিন, এই যৌগগুলোর যে ক্ষার ধর্ম সেই ধর্মটা কিন্তু আর্হেনিয়াস তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। তাহলে এগুলো ছিল আজকে আমাদের আর্হেনিয়াস তত্ত্ব সম্পর্কে ডিটেলস আলোচনা। আমরা প্রথমে পড়লাম আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড এবং ক্ষারকের সংজ্ঞা কি হবে, এক্সাম্পল দেখলাম। আর্হেনিয়াস তত্ত্বের সাফল্য দেখলাম যে কি কি ধরনের বৈশিষ্ট্য বা কি কি ধরনের উল্লেখযোগ্য দিক আর্হেনিয়াস তত্ত্বের রয়েছে, এবং আর্হেনিয়াস তত্ত্বের কিছু সীমাবদ্ধতা দেখলাম, যে সীমাবদ্ধতাগুলো পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানী তাদের তত্ত্বের মাধ্যমে কিন্তু ওভারকাম করেছিলেন। তো আমরা পরবর্তী পর্বে অন্য আরেকটা বিজ্ঞানীর অ্যাসিড ক্ষারক তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।